সে ভালোবাসে, সেই কথাগুলো সে বারবার বলছে। এবং একদিকে সে যেমন সৌন্দর্য, প্রেম এবং মুক্তির প্রতীক, আলোর প্রতীক, অন্যদিকে সে মৃত্যু, স্তব্ধতা এবং আগুনেরও প্রতীক। এবং সে যৌবন যৌবনী চিত্র যেমন নিয়ে এসেছে, সেই সঙ্গে একটা বজ্রও নিয়ে এসেছে, যা দিয়ে সে যক্ষপুরীর কঠিন প্রাচীর ও শক্ত পাথর ভাঙা যায়। সে একটা প্রলয় হয়ে এসেছে। তো তার যে দ্বৈত রূপ, সেটা সম্পর্কে রাজা বলছে যে সামনে তোমার মুখে চোখে প্রাণের লীলা, আর পেছনে তোমার কালো চুলের ধারা, মৃত্যুর নিস্তব্ধ ঝর্ণা। গাছের থেকে আগুন চুরি করতে হলে তাকে পোড়াতে হয়। নন্দিনী, তোমার ভেতরেও আছে আগুন, রাঙা আগুন। তো এই যে তার ভেতরে যে রাঙা আগুন, সেটার মধ্য দিয়ে যে তার মধ্যে একটা মৃত্যুর স্তব্ধতা আছে, একটা আগুন আছে, একটা প্রতিবাদ আছে, সবকিছুকে ভেঙে ফেলার প্রবণতা আছে, সেই প্রলয় দীপশিখা হয়ে সে এসেছে, এই কথাটি আসলে বলা হচ্ছে। এবং এই নাটকে সে দ্বৈত রূপে সে থাকছে। এবং রঞ্জন যে চরিত্রটি, সেটা একটি সাংকেতিক চরিত্র। মঞ্চে তাকে দেখা যায়নি, কিন্তু পুরো নাটকে তার প্রচন্ড প্রভাব, প্রতাপ দেখা যায়। রাজার সঙ্গে তার চরম দ্বন্দ্ব। নন্দিনী হচ্ছে রঞ্জনের প্রাণ এবং যৌবন। রঞ্জন সব বাধা দুর্যোগ অতিক্রম করে পৌরুষের সাথে প্রাণ এবং যৌবনকে রক্ষা করে চলে। রক্তকরবী যে নন্দিনী এবং রঞ্জনের ভালোবাসা, সেটা নন্দিনী তার সংলাপের মধ্যেই প্রকাশ করে। সে বলে যে রঞ্জন তাকে আদর করে রক্তকরবী ডাকে। তো এই চিত্রগুলো আমরা লক্ষ্য করি। এবং রঞ্জনের মৃত্যু, সেটাও আসলে একটা প্রতীকের, কারণ রঞ্জন আসলে কখনো মরতে পারে না, তাহলে প্রাণ মিথ্যা হয়ে যায়, নন্দিনী মিথ্যা হয়ে যায়, রক্তকরবীও মিথ্যা হয়ে যায়। এবং মৃত্যুর মধ্য দিয়ে যে যৌবনের জয়যাত্রা, প্রাণী হচ্ছে সে জয়যাত্রার বাহন। সে কারণে নন্দিনী বলে, বীর আমার, নীলকণ্ঠ পাখির পালক এই পরিয়ে দিলুম তোমার চূড়ায়, তোমার জয়যাত্রা আজ থেকে শুরু হয়েছে, সেই যাত্রার বাহন আমি। তারপর সে বলে, মৃত্যুর মধ্যে তার অপরাজিত কণ্ঠস্বর আমি যে শুনতে পাচ্ছি, রঞ্জন বেঁচে উঠবে, সে কখনো মরতে পারে না, ও আবার আসার জন্য প্রস্তুত হবে, ও আবার আসবে। এবং জয় রঞ্জনের জয় কথা বলে যে নন্দিনী ছুটে যায় সেই মুক্তির গান গিয়ে, তার ডান হাতে রক্তকরবীর গুচ্ছ মাটিতে লুটিয়ে পড়ে, ধুলায় লুটাতে থাকে। রঞ্জনের রক্ত, নন্দিনী বুকে রক্ত, রক্তকরবীর গুচ্ছ, এই যে লাল আভা সবকিছুর মধ্যে, সেটা যক্ষপুরীর ভিতরে একটা নতুন মাত্রা এনে দেয়। এবং এই রঞ্জন এবং নন্দিনীর এই আত্মবিসর্জনের মধ্য দিয়েই যক্ষপুরীতে মুক্তি আসে, প্রাণ এবং যৌবনের যে চিরন্তন জয় এবং সেই অমরত্বের ঘোষণা নিয়ে আসে। তো এই নন্দিনী এবং রঞ্জন, তারাই আসলে মোহগ্রস্ত যে রাজা, তার উদ্ধার করে এবং যক্ষপুরীর যে রুদ্ধতা ছিল, সেখানে তারা প্রাণ চাঞ্চল্য এনে দেয়। এটাই হচ্ছে এই নাটকের মূল বিষয়বস্তু। তো এখানে আরো যে চরিত্রগুলো আছে, প্রত্যেকটি চরিত্রের ভিতরে আমরা সংকেত এবং রূপক দেখতে পাই। বিশেষ অধ্যাপক চরিত্র, বাবুলাল, প্রত্যেকেই একটা বার্তা নিয়ে এসেছে। বিশু পাগল, খোদাইকার, মোড়ল, তারপর পাগুলাল, সে হচ্ছে শ্রমিক বিদ্রোহের নেতা। বিশুকে বন্দি করা হয়েছে, সে শুনে সে বন্দিশালা ভাঙতে চায়। তারপর চন্দ্রা চরিত্রটি, সে নারী চরিত্র, নারীর স্বাভাবিক বিশ্বাস, ধর্ম বিশ্বাস, সুখ স্বাচ্ছন্দ্য, এগুলোর প্রতি তার বিষয়গুলো, সেগুলো দেখানো হয়েছে। এবং প্রত্যেকটি চরিত্রের মধ্য দিয়ে আমরা সেই জীবন এবং যৌবনের ঘটনাগুলো দেখি। তো রক্তকরবী নাটকের যে অদৃশ্য চরিত্রগুলো আছে, সেগুলোকে প্রকাশ করা হয়েছে নাটকের নাট্য ভাষার মধ্য দিয়ে। এবং যে দ্বন্দ্ব আছে, সেটাও আমরা লক্ষ্য করি। ভাষার মধ্য দিয়ে একটা গীতময়তা আছে, একটা গতিময় রীতি আছে। অধ্যাপকের ভাষা একরকম, শ্রমিকের ভাষা একরকম, সংগ্রামের ভাষা একরকম, রাজার ভাষা একরকম। নন্দিনী, প্রত্যেকটা চরিত্র হচ্ছে মধ্য দিয়ে সেই ভাষার বিষয়গুলো এসেছে। গান গান এসেছে, প্রায় 8টা গান এসেছে রক্তকরবীর মধ্যে। পৌষের গান এছাড়া অন্যান্য গানগুলো আমরা দেখছি। অর্থাৎ এই নাটকে রূপক এবং সংকেতের মধ্য দিয়ে একটা সেই যন্ত্র সভ্যতার সঙ্গে যে কৃষি সভ্যতার বিরোধ, আহ ধনতান্ত্রিক সভ্যতার সঙ্গে যে আহ কৃষি সম্পদ সমাজের বিরোধ,
সেই জায়গাগুলো দেখানো হয়েছে, শোষক শোষিতদের দ্বন্দ্বের জায়গাটি দেখানো হয়েছে। এভাবে নাটকটি বিভিন্ন চিত্রকল্প, দৃশ্যকল্প ব্যবহার করা হয়েছে। এই যে ফসল কাটার গান, এর মধ্য দিয়ে কৃষি সভ্যতার সেই উত্থানটি, প্রাণের রূপ, যৌবনের রূপ, সেগুলো প্রতীক হয়ে উঠেছে। এই বিষয়গুলো আমরা লক্ষ্য করবো। তো রূপক সাংকেতিক নাটক হিসেবে তোমরা এই নাটকের গঠন কৌশল দেখবে। তারপর যন্ত্র সভ্যতা, ধনতান্ত্রিক সভ্যতার সঙ্গে যে কৃষি সমাজের বিরোধ বা সেই জায়গাটি কিভাবে নাটকের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়েছে, বিপ্লবের বা বিদ্রোহের একটা আখ্যান রূপে মানুষের, জনগণের বিদ্রোহ, যে একটা রাজাকে পর্যন্ত বন্দি রাখতে জনগণের কাতারে নামিয়ে আনছে, সেই বিষয়গুলো এসেছে। তো এই নাটকটি সেই সময়কার ধনতান্ত্রিক সভ্যতা, বুর্জুয়া সমাজ, আহ তারপর সেই সাম্রাজ্যবাদ, এই নীতিগুলোর বিরুদ্ধে লেখা হয়েছে, এবং যুগে যুগে সেই এই নাটকের আহ্বান এখনো রয়েছে। আমাদের স্বাধীনতার মুক্তি সংগ্রামেও 60-এর দশকে এই নাটক থেকে ব্যাপক প্রভাব ফেলেছিল। বিশেষ করে যখন আইয়ুব খানের সামরিক শাসন চলছিল, তখন এই নাটকগুলো, রবীন্দ্র জন্ম শতবর্ষ পালিত হয়েছিল 60-এর দশকে। তারপর এই নাটকটি প্রতিবাদের হাতিয়ার হিসেবে মঞ্চস্থ হয়েছিল, যে সে সময় যে স্বৈরাচারের যে শোষণ, সেখান থেকে মুক্ত হবার জন্য নন্দিনীর মতো এরকম কোন চরিত্রের আবির্ভাব দেখানো দরকার। এরকম নাটকগুলো প্রতীক হিসেবে তখন প্রতিবাদের ভাষা হয়ে উঠেছিল। তো এইভাবে এই আলোকে তোমরা নাটকটি পাঠ করবে। তো ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, তাহলে ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো করে পড়ো, পরীক্ষা দাও। শেষ করছি ক্লাস। আমরা এটা আমি আপনাদের কিছু বল না, আমি যাতে আর মারতে 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 আর আর কিন্তু ময়লা হইলে তো আর পরিষ্কার করতে